Okay, so this is our third class on freedom, and as we have already noticed that how Shaw criticizes the conventional notion of freedom. So this is the central subject of this essay, as the title shows, the conventional notion of freedom, যেটা কি করছেন যে শ ডিবাঙ্ক করছেন, যে আমাদের যে সাধারণভাবে যে ফ্রিডম সম্পর্কে যে ধারণা সেটাকে তিনি ক্রিটিক্যালি দেখাচ্ছেন। মানে এবারে কনভেনশনাল যে নোশন অফ ফ্রিডম বলতে অ্যাকচুয়ালি যেটা আমরা এখানে যেটা বলতে চাইছেন যে সেটা হচ্ছে ক্যাপিটালিস্ট যে নোশন অফ ফ্রিডম, অর্থাৎ আমরা যে ফ্রিডমের কথা বলি আর কি, সেই ফ্রিডমের যে ধারণাটা, যে সেই নোশনটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যাপিটালিস্ট ভিউ অফ নোশন। মানে অ্যাকর্ডিং টু মার্কসিস্ট যে কনসেপ্ট, সেটা দিয়ে যদি আমরা ব্যাখ্যা করি, কারণ আমরা তো জানি যে শ হি ওয়াজ অলসো গ্রেট ফলোয়ার অফ মার্কস অ্যান্ড হিজ আইডিয়াস। শয়ের যে তিনি যে যে পার্টিকুলার যে সোশ্যাল যে ফিলোসফি যেটাতে তিনি বিশ্বাস করতেন, সেটা মার্কসিজমের সঙ্গে রিলেটেড, যেটাকে বলা হয় যে ডেমোক্র্যাটিক সোশ্যালিজম। হ্যাঁ, ডেমোক্র্যাটিক সোশ্যালিজম যেটা হচ্ছে যে কাইন্ড অফ এ ভ্যারিয়েন্ট অফ মার্কসিজম। যেটা হচ্ছে যে ডেমোক্র্যাটিক সোশ্যালিজমটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, যেটা হচ্ছে যে যেখানে কি মনে করা হয় যে এ সোসাইটি শুড ট্রাই টু রিচ দ্য যে সোশ্যালিস্ট যে পলিটিক্যাল যে কন্ডিশন, যে মার্কসিজমের মূল যে উদ্দেশ্য সেটা কি, যে যে সোশ্যালিজমকে এস্টাবলিশ করা। তো সেই সোশ্যালিস্ট যে পলিটিক্যাল যে কন্ডিশন সেটাকে সেটা রিচ করা যায় কিভাবে, যেটা মার্কস যেটা বলছেন যে বাই ক্লাস স্ট্রাগল। কিন্তু এখানে যেটা যারা ডেমোক্র্যাটিক সোশ্যালিজমে যারা বিশ্বাস করে, তারা মনে করে যে সেই সেই একই রকম পথে যাওয়া যেতে পারে, সেটা কিভাবে, বাই ডেমোক্র্যাটিক মিনস। হুম, ডেমোক্র্যাটিক মিনস, হ্যাঁ, মানে গণতান্ত্রিক পদ্ধতিতে, যেটাকে বলা হচ্ছে ডেমোক্র্যাটিক সোশ্যালিজম। মার্কস এই সরি শ এই আইডিয়াতে বিশ্বাস করতেন। তো যাই হোক, ডেমোক্র্যাটিক যে সোশ্যালিজম, সেটার ধারণা দিয়ে তিনি দেখাচ্ছেন যে যে ফ্রিডম, ফ্রিডম বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। হুম, তা যাই হোক, তা সেখানে আমরা ফ্রিডমের যে বিভিন্ন যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন, সেখানে তিনি দেখাচ্ছেন যে ফ্রিডম বলতে আমরা যেটা বুঝি সেটা অ্যাকচুয়ালি একটা কনভেনশনাল নোশন, এবং যেটা অ্যাকচুয়ালি হুইচ ইজ কনস্ট্রাক্টেড বাই দ্য দ্য ক্যাপিটালিস্ট, দ্য রুলিং ক্লাস, এবং সেটাকে আমরা সত্য বলে ভেবে নিই। এবং সেই ফ্রিডমের যে আইডিয়া, সেটাকে কি সেই ক্যাপিটালিস্ট যে ভিউ অফ ফ্রিডম, সেটাই কিন্তু যে দ্যাট বিকামস এ টুল অফ এক্সপ্লয়টেশন। বুঝা গেল? তাহলে ফ্রিডমের যে কনসেপ্ট যেটা আমাদের মধ্যে তৈরি করে দেওয়া হচ্ছে, যেটাকে আমরা বিশ্বাস করছি, সেই ধারণাটাই আবার কি হচ্ছে যে যে রুলিং ক্লাস তারা ব্যবহার করছে, যে আহ, যে টু এক্সপ্লয়েট ইট সাবজেক্টস। এই জায়গাটি খুব ইন্টারেস্টিং, যেটা আহ, আহ, দেখাচ্ছেন। তবে এর ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু তিনি এটা এই এসেটি তিনি দিস এস অ্যাকচুয়ালি অ্যাড্রেস টু দ্য কমন পিপল। এটা যে এই এসেটা কি করা হয়েছিল, যে ইট ওয়াজ অ্যাকচুয়ালি ডেলিভার্ড যে অন বিবিসি রেডিও। হুম, তা এটা একটা রেডিওতে একটা আলোচনার একটা অংশ ছিল এই এই এসেটি আর কি। পরে এটাকে এসে টাইপ রূপে দেওয়া হয় আর কি। বুঝা গেল? Definitely this essay was actually a kind of a radio lecture which was delivered by Shaw. হুম, আহ, যার ফলে এই যে এসেটি মূল উদ্দেশ্য ছিল যে অডিয়েন্স যারা খুব কমন পিপল, এবং সেই কারণে দেখা যাচ্ছে যে শ কি করছেন, যে তিনি যদিও একটা মার্কসিস্ট আইডিয়া নিয়ে বলছেন, কিন্তু তিনি যে থিওরিটিক্যাল যে জার্গনসগুলো, যেগুলো মার্কস পড়তে গেলে তখন দেখা যায় আমাদের খুব কঠিন কঠিন নানান ধরনের যে যে টার্মসগুলো আমাদের জানতে হয়, সেগুলোকে বোঝার চেষ্টা করতে হয়। কিন্তু দেখা যখন আমরা পড়ছি, তখন কিন্তু সেই মার্কসিস্ট কনসেপ্টটাকেই আমাদের সামনে তুলে ধরছেন, কিন্তু সেটা খুব সহজ সরলভাবে। বুঝা গেল? তো এখানে হচ্ছে যে ডিফারেন্সটা, যার ফলে কি হচ্ছে যে সেই থিওরিটিক্যাল জার্গনসগুলো কিন্তু এখানে নেই। বুঝা গেল? তা যাই হোক, তা যার ফলে আমরা এখানে যেটা দেখছি যে আহ, যে
একই রকমভাবে সেই মার্কসিস্ট আইডিয়াকেই ফ্রিডমের যে আইডিয়া, যেটা খুবই খুবই সেন্ট্রাল একটা আইডিয়া, কারণ মার্কসিজমের যে বিভিন্ন যে কনসেপ্টগুলো তার সঙ্গে এই ফ্রিডমের কনসেপ্টটা ভীষণ রকমভাবে জুড়ে থাকে, এবং সেটাকেই কিন্তু তিনি নানানভাবে ব্যাখ্যা করছেন, যেটা আমরা অলরেডি দুদিনের ক্লাসে যেটা আলোচনা করেছি। এবং এই ফ্রিডমের যে কনসেপ্টটা যেটা আমি বললাম, যে এটা হচ্ছে একটা ক্যাপিটালিস্ট যে ভিউ অ্যাবাউট ফ্রিডম, এবং সেই যে ধারণাটা, যে যে ফ্রিডমের যে ধারণাটা, এটা ওয়াজ অ্যাকচুয়ালি ডেভেলপড ইন দ্য টাইম অফ যে এনলাইটেনমেন্ট, যেটা হচ্ছে যে 18th সেঞ্চুরি। 18th সেঞ্চুরি যে ইউরোপ, যে সময় হচ্ছে যে যে সময় বলা হয় যে সময় এনলাইটেনমেন্ট বলতে যে হচ্ছে যে যেটাকে বলা হয় যে দ্য রাইজ অফ যে রিজন, রেশনালিটি, ইম্পেরিক্যাল নলেজ, যেখানে হচ্ছে যে যুক্তি দিয়ে সবকিছুকে বোঝা, সবকিছুকে জানা, যার ফলে যে সাইন্টিফিক যে নলেজ, যেটাকে ভীষণ রকমভাবে যে প্রেফার করা হতো। তাই এই যে সাইন্টিফিক যে নলেজ, যে সবকিছুর মধ্যে একটা যুক্তি, এবং যুক্তি দিয়ে সবকিছুকে বোঝার যে চেষ্টা, এবং যেটাকে আমরা ধরে নিই যে আহ, যে হিউম্যান প্রোগ্রেসের একটা বড় একটা যে একটা টুল, একটা ওয়েপন, যে রেশনালিটি, রিজন, এটা এই রেশনাল ফ্যাকাল্টি, এটাকে বেশিভাবে যে ব্যবহার করা, এটার যে অ্যাপ্লিকেশন, সেটার মাধ্যমেই আমরা কি করতে পারি, যে আমাদের যে যুক্তিবাদ, সেই যুক্তিবাদের মাধ্যমে আমরা যে সত্যের কাছে পৌঁছতে পারি, যেটা এনলাইটেনমেন্টের একটা বড় একটা দিক, যার থেকে যে সাইন্টিফিক যে আহ, যে বিভিন্ন যে ডিসকভারি, সেগুলো আস্তে আস্তে ফ্লারিশ করে সেই সময় থেকে আমরা জানি, এবং সেটার একটা বিরাট প্রভাব আমাদের সমাজেও রয়েছে, যে সময় থেকে বাংলার নবজাগরণ তৈরি হয়। কিন্তু এখানে বলা হচ্ছে যে এই যে এনলাইটেনমেন্টের যে ধারণাটা, যেটা ফ্রিডমের যে ধারণা, সেই ধারণাটা অ্যাকচুয়ালি কিন্তু ক্যাপিটালিস্ট ভিউ অফ ফ্রিডম। হুম মানে আমরা মনে করছি যে এই যে এনলাইটেনমেন্ট, যেটাকে আমরা বাংলায় আলোকায়ন বলে থাকি, যে আলোকায়নের যুগে যেভাবে স্বাধীনতাকে ব্যাখ্যা করা হয়, মানে কিন্তু সেটা আমরা ধরতে পারি যে এখনকার দিনেও স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি, যেভাবে আমরা সেটাকে বোঝার চেষ্টা করি, সেই বোঝাটা কিন্তু আসলে সেই ক্যাপিটালিস্টরা যেভাবে এটাকে তৈরি করে দিয়েছে, যেটাকে মার্ক্সের ধারণা ইডিওলজি বলা হয়, যদিও এখানে ইডিওলজি কথাটা এখানে ব্যবহার হচ্ছে না, কিন্তু এটা অ্যাকচুয়ালি মার্ক্সের সেই ইডিওলজির কথাই তিনি বলছেন। সেই ইডিওলজিতেই আমরা তার যে 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 ইডিওলজি দ্বারা তৈরি করা যে ধারণা, সেই ধারণার মধ্যেই আমরা কিন্তু আটকে রয়েছে, এবং সেইভাবেই আমরা ফ্রিডমকে বোঝার চেষ্টা করি, যার ফলে যে অ্যাকচুয়াল ফ্রিডম কি, সেই জায়গায় পৌঁছানোটা খুব খুব জটিল বিষয় আর কি। তো যাই হোক, তা এখানে আমরা আগের দিন যেটুকু এসেছিলাম আর কি, আহ, সম্ভবত আহ, আমরা এই প্যারাগ্রাফটি পড়ছিলাম, আমার আমার যতদূর মনে পড়ছে, যে নাও দো দিস prodigious mass of humbug is meant to delude the enslaved masses only. প্রডিজিয়াস মাস অফ হামবাগ, এটা তিনি অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন, যেটা মার্কসের ধারণায় যেটাকে বলা হয় যে সুপারস্ট্রাকচার, অর্থাৎ যে এডুকেশনাল সিস্টেম বা রিলিজিয়াস ইনস্টিটিউশনস, তারপরে হচ্ছে যে লজ, হ্যাঁ, রেগুলেশনস, কালচার, এই সমস্ত কিছুকেই শ তার নিজস্ব ভাষায় আর কি দ্য প্রডিজিয়াস মাস অফ হামবাগ বলছে। পার্লামেন্টস, লেজিসলেশন, জুডিশিয়ারি, লিটারেচার, এডুকেশন, জার্নালিজম, সব কিছুর মধ্যে পড়ছে। হুম এবং এখানে কি বলা হচ্ছে যে এইগুলো প্রত্যেকটাই কিন্তু যে মানে সহায়ক হিসেবে কাজ করছে সেই রুলিং ক্লাসে, সেই ক্যাপিটালিস্ট ক্লাসে। হ্যাঁ, যার ফলে এই যে ইনস্টিটিউশনসগুলো, গ্রেট ইনস্টিটিউশনস, গ্র্যান্ড ইনস্টিটিউশনস অফ সোসাইটি, সেগুলো কি করছে, দে প্রমোট স্লেভারি। সো দে অ্যাকচুয়ালি প্রমোটিং স্লেভারি। আমরা যেটা মনে করি যে তারা আমাদের হয়ে কথা বলে, দে স্পিক ফর দি কমন মাস, অ্যান্ড দে এনশিওর দেয়ার ফ্রিডম, দেয়ার সিকিউরিটি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, মানে যেভাবে আমাদের ভাবানো হয় ব্যাপারটা ঠিক তার উল্টো। বুঝতে গেল? যার ফলে ওরা কিন্তু কি হয় যে যে ক্যাপিটালিস্ট
বা ক্লাস বা রুলিং ক্লাস তাদের ইন্টারেস্টকে যে সিকিউর করার জন্যই কিন্তু তারা এই কাজগুলো করে, মানে অ্যাকচুয়ালি দে সার্ভ দ্য ক্যাপিটালিস্ট যে মোড অফ যে কন্ট্রোলিং দ্য কমন মাস, সেটারই মানে তাকেই তারা অ্যাসিস্ট করে, এবং সেজন্য বলা হচ্ছে যে এই ধরনের যে গ্রেট ইনস্টিটিউশনস, এবং সে কারণেই তিনি বলছেন যে যে প্রডিজাস, হ্যাঁ, যে মাস অফ হাম্বাগ, এই কারণে তিনি বলছেন যে গ্র্যান্ড ইনস্টিটিউশন, কারণ এগুলোকে আমরা সবসময় খুব যে গ্লোরিফাই করি, হ্যাঁ, যে স্কুল, চার্চ, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো আর কি, পড়াশুনো, এইগুলোকে আমরা ভীষণ রকমভাবে গ্লোরিফাই করি, যে এগুলো একটা খুব বড় ব্যাপার, যে যে স্কুলে যায়, পড়াশুনো করে, তাদেরকে আমরা ধরে নিই যে দে আর প্রোগ্রেসিভ পিপল। কিন্তু দেখা যাচ্ছে যে এই মানুষগুলো কিন্তু সেই ক্যাপিটালিস্ট যে আহ, যে মোড, তার মধ্যেই কিন্তু তারা নিজেদেরকে যে দে আর রিশেপিং দেমসেলস, হ্যাঁ, উইথ দ্যাট যে ক্যাপিটালিস্ট যে কনস্ট্রাকশন অ্যাবাউট সোসাইটি, কালচার অ্যান্ড এভরিথিং, তার সঙ্গে তারা নিজেদেরকে কি করে নেয়, যে খাপ খাইয়ে নেওয়ার, তাই বলছি দিস গ্রেট ইনস্টিটিউশনস অফ সোসাইটি তারা কি করছে, যে দে প্রমোটস যে স্লেভারি, দে হেল্প স্লেভারি টু এক্সিস্ট, যার ফলে দেখা যাচ্ছে যে এই ধরনের ইনস্টিটিউশনগুলো তারা কি করে, যে তারা চায় যে যে স্লেভারি থাকুক, সো দে মেক পিপল থিঙ্ক দ্যাট দে আর সুপিরিয়র টু এভরিথিং, হ্যাঁ, এই কারণে হামবাগ বলা হচ্ছে, যে এরা সবসময় নিজেদেরকে কি মনে করে, যে দে আর সুপিরিয়র টু দ্য কমন মাস, যে সাধারণ মানুষ যারা, তাদের থেকে তারা অনেক বেশি উন্নত, এবং তারা মনে করে যে দে আর টু বি রেসপেক্টেড বাই অল, যার ফলে দে ডিমান্ড রেসপেক্ট ফ্রম আদার পিপল, এবং তারা মনে করে যে ইট ইজ দ্যার ডিউটি টু সার্ভ দেম, হ্যাঁ, সো ইট ইজ দ্য ডিউটি অফ দ্য কমন মাস টু সার্ভ দেম, যে আমরা যেহেতু উন্নত, আমরা শিক্ষিত, তাই বাকিদের কাজই হচ্ছে আমাদেরকে সার্ভ করা, বোঝা গেল, যার ফলে এটা এক ধরনের যে যে ডিলিউশন, যেটা ওরা করে থাকে এই গ্র্যান্ড ইনস্টিটিউশনগুলো, বোঝা গেল, ডিলিউট করে মানুষকে, অর্থাৎ মানুষকে যে মানে ডিলিউট করা বলতে কি বলা যায়, মানে এক ধরনের মানে বোকা বানানোর মতন আর কি, যে সিস্টেম অফ যে ডিলিউডিং অর ডিসিভিং, মানুষকে যে প্রতারণা করা, ভুলিয়ে রাখা, হুম, তারপরে এই যে এনস্লেভ ক্লাস, তাদেরকে তারা কি করে, তারা ডিসিভ করে বা ডিলিউট করে, হুম, বোঝা গেল। তা যাই হোক, তা যেটা এই যে ডিলিউট করার যে প্রসেসটা, সেই প্রসেসটা জন্য ব্যবহার করা হয় কি, যে এই স্কুল এডুকেশনাল সিস্টেম, স্কুল বিশেষ করে স্কুলটা সবচেয়ে বেশি এখানে যে এফেক্টিভ এই ক্ষেত্রে আর কি, যে স্কুল খুব বড় একটা রোল প্লে করে যে এই এনস্লেভ ক্লাস তৈরি করতে, বুঝা গেল। কারণ স্কুল এডুকেশন তোমাকে কখনোই কোনো কিছুতে রেবেল করতে তোমাকে শেখাবে না, বিদ্রোহ করতে, প্রতিবাদ করতে শেখাবে না, কারণ সে সবসময় তোমাকে কি করবে, যে তোমাকে ভদ্র হতে শেখাবে। এই যে ভদ্র হওয়ার যে চেষ্টাটা, এই চেষ্টাটার মধ্যেই কিন্তু সেই যে ক্যাপিটালিস্ট যে ওয়ে অফ, যেটাকে বলা হয় যে মানে রিপ্রোডিউসিং the the same system, the same culture, which can help the capitalist class to control the common mass, যার ফলে যে তারা বারবারই নানান রকম পথে কি করে, যে সেই সিস্টেমটাকে বজায় রাখার চেষ্টা করে। তাই সেটা এখানে বলা হচ্ছে, হ্যাঁ, যে এই প্রডিজিয়াস, হ্যাঁ, যে মাস অফ হাম্বাগ যে কথাটা বলা হচ্ছে, যেটাকে মার্ক্সের ধারণায় যেটা আমরা বলে থাকি সুপারস্ট্রাকচার, বা পরবর্তী ক্ষেত্রে আরেকজন মার্কসিস্ট যে আলথুসার, তিনি সেটাকে ইডিওলজিক্যাল অ্যাপারেটাসেস বলছেন, হ্যাঁ, এগুলোকে তিনি একটা অ্যাপারেটাস বলা হচ্ছে, যে অ্যাপারেটাসগুলো দিয়ে এই ক্যাপিটালিস্ট যে ইডিওলজি, সেটাকে সাস্টেইন করা হয়, সেটাকে এক্সিকিউট করা হয়, সেটাকে যে রেলিভেন্ট করা হয়, হ্যাঁ, সবার কাছে সেটাই প্রাসঙ্গিক বলে মনে হয়। A gentleman whose mind has been formed at a preparatory school for sons of gentlemen, followed by a public school,
an university course is much more thoroughly taken in by the falsified history and dishonest political economy and the snobbery taught in these places than any worker can possibly be. তাহলে কি হচ্ছে যে একজন ওয়ার্কার একজন ওয়ার্কারের থেকেও কি হয় যে একজন যে এনি পার্সন বিলঙ্গিং টু দ্য সিভিল সোসাইটি, হ্যাঁ, যারা পড়াশুনো করছে, হু গেটস এডুকেশন, ইউনিভার্সিটি এডুকেশন, প্রথমে সে প্রিপারেটরি স্কুলে পড়ছে, তারপরে স্কুল, তারপরে সে ইউনিভার্সিটিতে এসে পড়ছে, তো সেই মানুষগুলো সবচেয়ে বেশি কি হয় যে ডিলিউটেড হয়, হ্যাঁ, মানে সবচেয়ে বেশি যে ক্যাপিটালিস্ট যে ইডিওলজি সেটাকে তারা মানে পুরোপুরিভাবে যে মানে অ্যাসিমিলেট করে নেয়, মানে তার সঙ্গে পুরোপুরিভাবে নিজেদেরকে অ্যাডাপ্ট করে নেয় আর কি। যেটা হয়তো আহ, একজন ওয়ার্কার হয়তো সেইভাবে করে না, বুঝে গেল। তবে দেখা যায় অনেক ক্ষেত্রে যে আম, যে রুলিং ক্লাস বা গভর্নমেন্ট তাদের এগেনস্টে যারা লড়াই করে, যারা রেবেল করে, সেই ক্লাসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লেবার ক্লাস, ওয়ার্কিং ক্লাস, বুঝে গেল। শিক্ষিত মানুষরা কিন্তু রেবেল করে না কখনোই। তারা যেটা চায় যে যেই সিস্টেমটা রয়েছে সেটা সেরকমই থাক, বা অনেক ক্ষেত্রে তারা যখন তাদের মনে হয় যে না একটু অসুবিধা হচ্ছে, তখন সেটাকে রিফর্ম করার চেষ্টা করে, যে একটু উল্টে পাল্টে কিছুটা কিছুটা চেঞ্জ করা। কিন্তু সেটাকে পুরোপুরিভাবে যে ডিসম্যান্টেল করে দেওয়া, একদম পুরোপুরিভাবে ভেঙে দেওয়ার কিন্তু পক্ষপাতী তারা হয় না কখনোই। তারপরে তারা কখনোই অল্টারনেটিভ কিছু চায় না, তারা সবসময় চায় যে যে সিস্টেমটা আছে সেটাই থাকুক, সেটাকে আরেকটু যদি বেটার করা যায়, আরেকটু যদি হয়তো সিলেবাসটা চেঞ্জ করা হলো, আহ, করে দেখানো হলো যে আরো বেশি সেটা ইউজফুল হলো, সেটা হয়তো ছাত্রছাত্রীর ক্ষেত্রে অনেক বেশি, সেটা সেটা অনেক বেশি তাদেরকে তাদের ক্ষেত্রে অনেক বেশি উড বি মাচ বেনিফিটেড বাই দ্যাট, এরকমভাবে সেটাকে প্রমোট করা হলো। কিন্তু সেই সিস্টেমের এগেনস্টে কিন্তু তারা গেল না। কিন্তু যেটা হয় যে ওয়ার্কিং ক্লাস এটা করতে পারে, তার কারণ হচ্ছে যে তারা কিন্তু সেই সিস্টেমের ততটা মানে ক্যাপিটালিস্ট যে ইডিওলজি তার দ্বারা কিন্তু তারা ততটা ইনফ্লুয়েন্স নয়। যার ফলে এডুকেটেড ক্লাসরা কিন্তু আমরা অনেক সময় মনে করি শিক্ষিত যে সমাজ তারা অনেক বেশি বোঝে, কিন্তু আসলে তা না। তারা যেটা বোঝে সেটা আসলে যে রুলিং ক্লাস তাকে যেটা বোঝায় সেটাই সে বোঝে। যার ফলে তারা কোনো ক্ষেত্রেই দেখা যায় তারা খুব একটা প্রতিবাদ করতে পারে না, বরং তাদের মধ্যে স্লেভিশ অ্যাটিচিউডটা অনেক বেশি হয় শিক্ষিত মানুষের। তারপরে এখানে সম্পূর্ণ উল্টো ধারণা আমরা এখানে দেখছি। আচ্ছা, সেখানে বলছে thoroughly taken in by the falsified history and dishonest political economy and the snobbery taught in these places than any worker can possibly be। হ্যাঁ, যে কারণে আমরা কি দেখছি যে প্রেজেন্ট সিচুয়েশনে আমরা দেখছি যারা শিক্ষিত যারা সমাজ, যারা বুদ্ধিজীবী, তারা কিন্তু দে আর অলওয়েজ অন দ্য সাইড অফ দি পাওয়ার, যে ক্ষমতার তারা পক্ষেই সবসময় কথা বলে। তা এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। তারা কখনো কোনো কিছুর বিরুদ্ধে সেইভাবে যায় না, বা বিরোধিতা করলেও সেটা খুব একটা গা বাঁচানো বিরোধিতা করে, যে বলে কিন্তু শেষমেশ কিন্তু তারা যে শান্তি বজায় রাখার একটা চেষ্টা করে, যে শান্তি বজায় রাখার যে চেষ্টা, যে সবকিছু পিসফুলি হবে, এই যে এই প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাটার মধ্যেই কিন্তু মানে সেই তাদের ওই লুকোনো যে অভিসন্ধিটা থাকে আর কি, যে সেই ইন্টারেস্টটাকে বজায় রাখা, যাতে পুরোপুরিভাবে সিস্টেমটা যে তার যেন ব্রেকডাউন না হয়, বুঝা গেল। এখানে হচ্ছে যে যে সেই যে আহ, একই ধরনের যে স্ট্র্যাটেজি যেটা মেনটেন করা হচ্ছে, ঠিক আছে। বিকজ দ্য জেন্টলম্যানস এডুকেশন টিচেস হিম দ্যাট হি ইজ আ ভেরি ফাইন ফেলো। হুম, তাহলে কি হচ্ছে যে এডুকেশন অলওয়েজ makes us believe that I am a fine fellow, refined fellow, a very civilized person, and superior to other people, then that uh, I should be respected by all. I am superior to common people. এই যে ব্যাপারটা, এটা সাধারণভাবেই তার মধ্যে তৈরি হয়, কারণ আমি এডুকেটেড। তারপরে এডুকেশন সবসময় আমাদের এটাই শেখায়, বুঝা গেল।
The superior to common run of men whose duty is to brush his clothes, carry his parcels, and earn his income for him. And as he thoroughly agrees with this view of himself, he honestly believes that the system which has placed him in such an agreeable situation, যার ফলে এই সেন্টেন্সটা হয়তো আগের দিনে ব্যাখ্যা করেছিলাম, যে এরকম একটা এগ্রিয়েবল সিচুয়েশনে তাকে আহ, যে তাকে যে প্লেস করে দিয়েছে এরকম একটি সিস্টেম, যেই সিস্টেমটা তাকে এত সুবিধাজনক একটি জায়গায় তাকে রেখেছে, তাহলে তার কি মনে হবে যে হি উইল অলওয়েজ এক্সপেক্ট দিস সিস্টেম টু রান ফর এভার, সে সবসময় চাইবে যে এটা যেন চিরকাল চলতে থাকে। Such an agreeable situation and done such justice to his merits is best for all possible systems. যার ফলে তার মনে হয়েছে this is the best of all possible systems, and that he should shed his blood and yours to the last drop in its defense. যার ফলে এটাকে যেভাবেই হোক ডিফেন্ড করতে হবে। But the great mass of our rack-rented, underpaid, treated as inferiors, cast off on the dole workers cannot feel so sure about it as the gentleman. হুম, তাহলে কি হচ্ছে যে কমন মাস যারা যারা লেবার লেবার ক্লাস, যারা ওয়ার্কিং ক্লাস, তাদেরকে এখানে বলা হচ্ছে র্যাক রেন্টেড বলতে এটা একটু ফিগারেটিভ ইউজ আর কি এখানে, মানে হু আর সিভিয়ারলি ট্রিটেড। হুম, হ্যাঁ, যার ফলে হচ্ছে যে আহ, মানে যারা হচ্ছে যে আন্ডার পেড, যে কথাটা তিনি বলছেন সোজা কথায় ওয়ার্কিং ক্লাসের কথা তিনি বলছেন, যারা আন্ডার পেড, ট্রিটেড অ্যাজ ইনফিরিয়ার, কাস্ট অফ অন দ্য ডোল ওয়ার্কার্স, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে একটা সন্দেহ হয় যে আহ, যে এই সিস্টেমের মধ্যে কোথাও একটা ফল্ট রয়েছে, অ্যান্ড দে আর বিং এক্সপ্লয়েটেড সামহাউ। হুম, তাদের মধ্যে এটা মনে হয়, তাদের মধ্যে একটা কি হয় যে একটা ডিসকন্টেন্ট তৈরি হয়, একটা অসন্তোষ তৈরি হয়। কিন্তু দেখা যায় যে শিক্ষিত যে সমাজ, তাদের মধ্যে কোনো অসন্তোষ তৈরি হয় না, কারণ তারা জানে, তাদের মনে হয় যে এই সিস্টেমটাই যেটা বললো যে বেস্ট অফ অল পসিবল সিস্টেমস, এবার তারা কখনো রেবেল করে না। কিন্তু এই যে আন্ডার পেইড বা হচ্ছে যে ট্রিটেড অ্যাজ ইনফিরিয়ার যে ওয়ার্কিং ক্লাস, এদের মধ্যে কি হয় যে একটা ডিসকন্টেন্ট কি হয় যে এটা পেন্ট আপ করতে থাকে, জড় হতে থাকে, গ্যাদার করতে থাকে। হ্যাঁ, যার ফলে কি হয় যে একটা একটা রেবেলের একটা যে একটা চান্স সবসময় থেকে যায়, যার ফলে কি হয় যে সেটাকে আবার বিভিন্নভাবে সাপ্রেস করা হয়। যাই হোক, সেই জায়গাটা আহ, এখানে সেভাবে নেই বলে আমি সেদিকে আসছি না। দ্য ফ্যাক্টস আর টু হার্শলি এগেনস্ট ইট। In hard times such as we are now passing through, their disgust and despair sometimes lead them to kick over the traces, upset everything, and they have to be rescued from mere gangsterism by some Napoleonic genius who has a fancy for being an emperor and who has the courage and brains and energy to jump at the chance. But the slaves who give 3 cheers for the emperor might just as well have made a cross on a British or American ballot paper as far as their freedom is concerned. তো যাই হোক, তা সেই ওই বিষয়টাই আসছে যে সেই যে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে দিয়ে কি করা হয়, যেভাবে আহ, যে দ্য চান্স অফ যে রেবেলিয়ন অর যে এনি কাইন্ড অফ আনরেস্ট, সেটাকে সাপ্রেস করা হয় কিভাবে। আচ্ছা, আমি নেক্সট প্যারাগ্রাফে আসছি। As far as I have mentioned nothing but plain natural and historical facts, I draw no conclusions, for that would uh, lead you into controversy. And controversy would not be fair when you cannot answer me back. আচ্ছা, তাহলে শ কি বলছেন যে আহ, যে তিনি যেগুলো বলছেন সেগুলো সবই হিস্টোরিক্যাল ফ্যাক্টস বা ন্যাচারাল ফ্যাক্টস। হুম, বাট হি ইজ নট গোয়িং টু ড্র এনি কনক্লুশন। হুম, কেন কনক্লুশন তিনি দেবেন না, কারণ এই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে দ্য অডিয়েন্স হু আর লিসনিং টু হিজ লেকচার ক্যানট কোয়েশ্চেন হিম। সেই কারণে তিনি কোনো কনক্লুশনের জায়গায় আসবেন না। যেটা যে আসলে যেটা বললাম আর কি, যে যেহেতু এটা ওই বিবিসি রেডিও ব্রডকাস্ট ছিল, তিনি রেডিওতে কথাগুলো বলছিলেন, সে কারণে তিনি এই কথাটা বলছেন। আচ্ছা, যাই হোক, I am never controversial over the wireless. I do not even ask you to draw your own conclusions,
for you might draw some very dangerous ones. তাহলে এখানে কিন্তু স মানে অনেক কথা বললেও দেখা গেল মানে ঘুরে ফিরে কিন্তু তিনি যে আহ, মানে যেই যে ক্যাপিটালিস্ট যে মোড যেটার এগেনস্টে তিনি বলছেন বা ক্যাপিটালিস্ট যে আইডিয়া অফ ফ্রিডমের কথা বলছেন, অনেক কিছু তিনি বললেন এবং সেটাকে তিনি অ্যানালাইজ করলেন, কিন্তু ফাইনালি তিনি যেটা করলেন সেখানেও কিন্তু এক ধরনের মানে হি ইজ অলসো ভেরি মাচ ট্রিকি, বিকজ হি অলসো বিলংস টু দ্যাট প্রিভিলেজ ক্লাস। হ্যাঁ, তিনি তো সেই এডুকেটেড সিভিল সোসাইটিতেই বিলং করেন, বোঝা গেল। যার ফলে শয়ের মনে হতে পারে যে আমার এই লেকচারটা শুনে দেখা যেতে পারে যে অনেকের মধ্যে একটা ভীষণ রকম ক্ষোভ তৈরি হতে পারে যে আমরা বঞ্চিত হচ্ছি। যার ফলে দেখা যেতে পারে যে কোনো ক্ষেত্রে যদি কোনো কেউ কোনো যেটা এই কথাটার মধ্যে তিনি বললেন যে কেউ ডেঞ্জারাস কোনো কনক্লুশনে পৌঁছতে পারে যে তাহলে দিস হোল সিস্টেম শুড বি টর্ন অ্যাপার্ট। হ্যাঁ, এরকম কারণ মনে হতে পারে যে সব তাহলে এই এই যে গ্র্যান্ড ইনস্টিটিউশন এগুলো যে এগুলোকে আর বিশ্বাস করা যায় না বা এগুলোর প্রতি মানুষের যে বিশ্বাস এগুলো ভেঙে যেতে পারে, সেটা তার মনে হয়েছে। এবং সেই কারণেই যেটা বললাম, যেহেতু তিনি মার্কসিস্ট আইডিয়াসের কথা বলছেন ঠিকই, কিন্তু একটা তার মধ্যেও কিন্তু একটা রিজার্ভেশন আছে, যে কারণে বললাম যে তিনি যেটা ডেমোক্রেটিক সোশ্যালিজমে তিনি বিশ্বাস করতেন। যার ফলে ডেমোক্রেটিক সোশ্যালিজমে যারা বিশ্বাস করে তারা কখনোই চায় না যে কোনো রেবেল হোক, কোনো ক্লাস স্ট্রাগল হোক, যার মাধ্যমে দ্য হোল সিস্টেমটা কি হবে যে ভেঙে পড়বে, দিয়ে কি হবে যে আহ, আহ, মানে ডিক্টেটরশিপ অফ দ্য প্রোলেতারিয়েট এরকম একটা কিছু হবে, ওয়ার্কিং ক্লাসরা রুল করতে শুরু করবে। তা এরকম ভাবনা কখনোই ভাবতে পারে না যারা সোশ্যালিস্ট ডেমোক্রেটিক সোশ্যালিজমের সমর্থক, বোঝা গেল। তারপরে তারা সবসময় একটা গা বাঁচানো ভাবে সবকিছুকে চিন্তা করে, যে সবকিছুকে বোঝে তারা সমস্যাগুলোকে, কিন্তু সেটার যে সমাধানটা কি হতে পারে সেই সমাধানটা তারা বলে না, তারা কখনোই কনক্লুশনে পৌঁছায়, বুঝা গেল। কারণ কনক্লুশনটা কিন্তু সবাই জানে যে কি হতে পারে, কনক্লুশনটা কি, কিন্তু কখনোই তারা সেটা বলবে না। এবং তারা যখন দেখা যাবে সমস্যা তৈরি হবে তখন তারা ওই রিফরমেশনের কথা বলবে যে যে না, এই সিস্টেমটার মধ্যে এই ধরনের গন্ডগোল আছে, তাহলে এটাকে এইভাবে একটু চেঞ্জ করা যেতে পারে, এটাকে একটু বেটার করা যেতে পারে। কিন্তু সেই সিস্টেমটাকে ব্রেক করার কথা তারা কখনোই বলবে না বা কখনোই তারা কাউকে এনকারেজ করবে না সেটা করার জন্য, বুঝা গেল। তাই এখানে শও কিন্তু সেই একই কাজ করলেন, মানে তিনি তার যে অডিয়েন্স যারা তাদেরকে তিনি এক অর্থে এখানে ওয়ার্ন করলেন যে উই শুড নট ড্র এনি কাইন্ড অফ ডেঞ্জারাস কনক্লুশন যে বাই লিসেনিং টু মাই লেকচার। Always remember that though nobody likes to be called a slave, it does not follow that slavery is a bad thing. তা কেউ তো চায় না যে তাকে কেউ স্লেভ বলুক, কিন্তু কিন্তু যেটা হয় সেটা কি, যে কি বলছেন যে অলওয়েজ রিমেম্বার দ্যাট দো নোবডি লাইকস টু বি কল্ড এ স্লেভ, ইট ডাজ নট ফলো দ্যাট স্লেভারি ইজ এ ব্যাড থিং। কিন্তু দেখা যায় যে স্লেভারি যে খারাপ সেই ধারণাটা কিন্তু কে ডিলিউট করে দেওয়া হয়, যে স্লেভারি রয়েছে কিন্তু সেটা এক ধরনের, যেটা বলছে যে সেটাকে সেটা ডিলিউটেড অবস্থাতে রয়েছে, মানে রয়েছে কিন্তু একই সঙ্গে তুমি সেটাকে রেকগনাইজ করতে পারছো। গ্রেট মেন লাইক অ্যারিস্টটল হ্যাভ হেল্ড দ্যাট ল অ্যান্ড অর্ডার অ্যান্ড গভর্নমেন্ট উড বি ইম্পসিবল আনলেস দ্য পার্সনস দ্য পিপল হ্যাভ টু ওবে আর বিউটিফুলি ড্রেসড অ্যান্ড ডেকোরেটেড, রবড অ্যান্ড ইউনিফর্মড। তাহলে যারা ওবে করবে, যারা ল অ্যান্ড অর্ডার বা গভর্নমেন্টের রুলসকে ফলো করবে, তাদের আবার কি করা হয় যে দে আর টু বি বিউটিফুলি ড্রেসড অ্যান্ড ডেকোরেটেড। মানে দেখা দেখা যেত আগে স্লেভসরা কি হতো, তাদেরকে শেকল পরিয়ে রাখা হতো, কিন্তু এখন তোমাকে সে স্লেভ বানিয়ে রাখা হচ্ছে, কিন্তু তোমাকে কি বলা হচ্ছে যে তুমি যে স্যুট পরবে, টাই পরবে, ক্লিন শেভ থাকবে, এই যে ব্যাপারগুলো বলা হচ্ছে, যার ফলে তোমার মনে হচ্ছে যে যে নিজেকে খুব সুপিরিয়র মনে হচ্ছে, তবে তুমি নিজেকে স্লেভ বলে আইডেন্টিফাই করতে পারছো না, বুঝে গেল। তাহলে বিউটিফুলি ড্রেসড অ্যান্ড ডেকোরেটেড, রবড অ্যান্ড ইউনিফর্ম, স্পিকিং উইথ এ স্পেশাল অ্যাকসেন্ট,
বুঝা গেল? যার ফলে তোমাকে একটা খুব পরিশীলিত ভাষায় কথা বলতে হবে। ট্রাভেলিং ইন ফার্স্ট ক্লাস ক্যারেজেস অর দ্য মোস্ট এক্সপেন্সিভ কার্স, যেটা কি হয় যে ওই আ যে বড়, বড় যে কোম্পানিগুলো, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা কাজ করে তাদের ক্ষেত্রে কি হয়? তাদেরকে বলা হয় যে তাদেরকে দেখলে আমরা খুব আকৃষ্ট হই যে কি সুন্দর তারা ড্রেস পরে বা তাদের সবাইকে প্রাইভেট কার দেয়। তারা গ্র্যান্ড পার্টি অ্যাটেন্ড করে এবং এগুলো দেখে আমাদের তখন মনে হয় যে খুব দারুণ একটা ব্যাপার। কিন্তু অ্যা তারাও কিন্তু একই রকমভাবে বরং আরো বেশিভাবে এক্সপ্লয়েটেড হচ্ছে। হ্যাঁ, এক্সপেন্সিভ কার্স or on the best groomed and best bred horses and never cleaning their own boots. হুম? তারা কখনো নিজেদের জুতো নিজেরা পরিষ্কার করে না, অন্যরা করে দেয়। Not doing anything for themselves that can possibly be done by ringing a bell or ordering some common person to do it. হুম? যে you can uh, make everything done, হ্যাঁ, by just ringing a bell. হুম? যেটা হয় আরকি যে অফিসের বাবু। তো সে নিজেকে মনে করে যে আমি এখানকার মাস্টার আরকি। যার ফলে যে আ যে I am a completely free person, কিন্তু তা একেবারেই নয়। And this means, of course, that they must be made very rich without any obligation other than to produce an impression of almost godlike superiority on the minds of common people. In short, it is contended you must make men ignorant idolaters. Idolaters মানে হচ্ছে যে those who worship idols, হ্যাঁ? যারা মানে ভগবানের মতন পুজো করার একটা মানসিকতা থাকে আরকি। idolaters আরকি। তাই বলছি, in short, it is contended you must make men ignorant idolaters before they will become obedient workers and law-abiding citizens. অর্থাৎ তোমাকে এমন একটি জায়গায় পৌঁছতে হবে যেখানে মানুষ তোমাকে দেখে কি মনে করবে যে তোমাকে ভগবান মনে করবে, যে তোমাকে এমনিতেই যে আউট অফ রেসপেক্ট তারা কি করবে যে দে উইল ওবে ইউ অ্যান্ড দে উইল অটোমেটিক্যালি বিকাম ল অ্যাবাইডিং সিটিজেন। To prove this, we are reminded that although 9 out of 10 voters are common workers, it is with the greatest difficulty that a few of them can be persuaded to vote for the members of their own class. হ্যাঁ, এই কথাটা তো আগেও একবার উনি বলেছেন আরকি যে 9 আউট অফ 10 ভোটার্স এর মধ্যে কি থাকে যে আ যে দে বিলং টু ওয়ার্কিং ক্লাস। হুম? বেশিরভাগ ভোটার্সরা কি তারা শ্রমজীবী মানুষরাই বেশি থাকে। সাধারণ মানুষ, গরিব মানুষের সংখ্যাটাই বেশি থাকে ভোটার্সদের মধ্যে। কিন্তু তারা যখন ভোট দেয়, তারা কিন্তু ভোট দেয় কাদের পক্ষে? সেই আ সুবিধাভোগী সেই শ্রেণীদের পক্ষেই থাকে তাদের ভোটটা। So it is with the greatest difficulty that a few of them can be persuaded to vote for members of their own class. When women were enfranchised, তা যখন এই এসেটি লিখছেন আরকি, আ যে তার মানে কিছু আগেই আ যে আ উইমেনদেরকে আ যে ভোটার মানে ভোটের অধিকার দেওয়া হয়েছে। হ্যাঁ? সেখানে বলা হচ্ছে যে they were enfranchised, তার আগে মহিলারা ভোট দিতে পারত না ইংল্যান্ডে বা ইউরোপে কোথাও আরকি। So enfranchised, that is, they were endowed with the right to vote. তা সেই সময় যেটা হচ্ছে যে উইমেনস এর যে ডিমান্ড ফর যে ভোট দ্যাট বিকাম এ কাইন্ড অফ এ ন্যাশনাল মুভমেন্ট ইন দ্য ইউনাইটেড কিংডম সেই সময়। তা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে সেই জন্যই এই কথাটা এখানে তিনি বিশেষ করে খুব মানে এখানে এমফাসিস দিচ্ছেন, when women were enfranchised and given the right to sit in parliament, the first use they made of their votes was to defeat all the women candidates who stood for the freedom of the workers and had given them years of devoted and distinguished service. তাহলে কি হলো? এই জায়গাটা খুব ইন্টারেস্টিং যে যখন মেয়েদেরকে ভোটের অধিকার দেওয়া হলো, তখন দেখা গেল যে মেয়েরা যখন ১ম ভোট দিল, মহিলারা যখন ১ম ভোট দিল, তখন দেখা গেল যে তারা একজনও উইমেন ক্যান্ডিডেটকে ভোট দিল না। তা এটা খুব মজার বিষয় আরকি যে মনে হলো যেন মেয়েদেরকে ভোটাধিকার দিয়ে তাদেরকে অনেক স্বাধীন করে দেওয়া হলো। কিন্তু আদৌ কি তারা স্বাধীন হলো? হলো না। তার কারণ হচ্ছে যে তারা যখন ভোট দিতে গেল, তখন দেখা গেল সেই ক্যাপিটালিস্ট আ যে ধারণা, সেই ইডিওলজি আ সেটাকে কিন্তু তারা ব্রেক করতে পারল না।
যে তারা যখন ভোট দিতে গেল তখন মনে হলো যে একজন মহিলাকে ভোট দেবো, এত গুরুত্বপূর্ণ একটা ভোট। যার ফলে যে ওরা যে যে একজন পুরুষই সমাজকে শাসন করবে, তাকেই শাসক হিসেবে দেখবে, এরকম চিন্তাতেই তারা তৈরি হয়ে এসছে আর কি। সেরকমই সংস্কৃতিতে তারা বড় হয়েছে। তারপরে ভোট দিতে গিয়ে দেখা গেল যে তারা কোনো উইমেন, কোনো ওমেন ক্যান্ডিডেটকে তারা ভোট দিল না। হুম। আহ, এটা খুব মজার আর কি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা খুব এলিট ক্লাসে বিলং করে, তাদেরকে আমরা ভোটটা বেশি দিই। মানে তাদেরকে আমরা মনে হয় যে তারা হচ্ছে যে রাইট পারসন টু রুল ওভার আস। এটা আমাদের মনে হয়, এই মনে হওয়ার পেছনে সেই একই সেই 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 কনভেনশনাল সেই ধারণাটা, আহ, যেটাকে যেটার বাইরে আমরা বেরোতে পারি না। হুম। তো সেখানে বলছে দ্য ফার্স্ট ইউজ দ্য মেড অফ দেয়ার ভোটস। যখন তাদেরকে ভোটের অধিকার দেওয়া হলো তাদের, তখন সেই অধিকারটা তারা কি কাজে লাগালো, যে ওয়াজ টু ডিফিট অল উইমেন ক্যান্ডিডেট হু স্টুড ফর দ্য ফ্রিডম অফ দ্য ওয়ার্কার্স। তাহলে সেই সমস্ত উইমেন ক্যান্ডিডেটস হু স্টুড ফর দ্য ফ্রিডম অফ দ্য ওয়ার্কার্স, যারা ওয়ার্কার্সদের ফ্রিডম নিয়ে যারা কথা বলছে, অ্যান্ড হ্যাড গিভেন দেম ইয়ার্স অফ ডিভোটেড অ্যান্ড ডিস্টিংগুইশ সার্ভিস, যারা যারা হয়তো অনেক ভাবে তারা সোসাইটির প্রতি ডিভোটেড ছিল, তারা অনেক কাজ করেছে মানুষের অধিকার নিয়ে, অধিকারের পক্ষে তারা লড়াই করেছে। সেই সমস্ত উইমেনদেরকে কেউ ভোট দিল না। হুম। কারণ তাদের মনে হলো যে এদেরকে ভোট দিয়ে কি হবে। হুম। কেউ হয়তো এদের দেবে না ভোট। হুম। সুতরাং আমরাই বা কেন দেব। হুম। যার ফলে যারা যারা ক্ষমতাবান তাদেরকে ভোট দেওয়ার একটা টেন্ডেন্সি কি হয়, যে আহ, যে সাধারণ মানুষের থেকে থাকে আর কি। বুঝা গেল? এবং তার সে মনে করে যে তার ভোটটা খুব গুরুত্বপূর্ণ, তাই তাকেই দেব যে যে ক্ষমতাবান। বুঝা গেল? যার ফলে সেই সময়ের প্রেক্ষিতে যে ক্ষমতাবান তারাই ছিল, সমস্ত পুরুষ ক্যান্ডিডেটরাই ছিল। যার ফলে তাদেরকেই তারা ভোট দিয়েছে। দে ইলেক্টেড অনলি ওয়ান ওম্যান, আ টাইটেল লেডি অফ গ্রেট ওয়েলথ। দেখা গেল একজন ওম্যানকেই তারা ভোট দিয়েছে, আহ, যে একজন খুবই, মানে সে খুব রিচ একজন ওম্যান, এ টাইটেল লেডি। এটা অ্যাকচুয়ালি রেফার করছে লেডি অ্যাস্টার, who took her seat as the first woman in the House of Commons in 1919. হুম। এই টাইটেল লেডি সেজন্য বলা হচ্ছে লেডি অ্যাস্টার, a lady who was of great wealth and exceptionally fascinating personality. হ্যাঁ? এবারে সেই ধরনের একজন মহিলা যে খুবই অভিজাত একটি পরিবারে বিলং করে, প্রচুর ধনী মানুষ, এবং দেখা যাচ্ছে যে তার খুব একটা ফ্যাসিনেটিং পার্সোনালিটি আছে, যে হয়তো সে দারুণ দেখতে, ভীষণ স্মার্ট, সে তো দারুণ কথা বলে, যার ফলে যেটা দেখে মানুষ খুব আকৃষ্ট হয়েছে, যার ফলে তাকে তারা ভোট দিয়েছে। তারা কখনোই তাদের যে কমিউনিটি যে মানুষ তাকে কিন্তু তারা চুজ করেন অ্যাজ দেয়ার অ্যাজ দ্য ক্যান্ডিডেট। হুম। তাই এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, যে আমরা দেখা যায় যে ভোটার হিসেবে, সাধারণ ভোটার হিসেবে কি করি, যে সেই মানুষগুলিকে চুজ করি তাদের চেহারা দেখে, তাদের আধিপত্য দেখে, তাদের সম্পদ দেখে, এগুলো আমাদেরকে ভীষণ আকৃষ্ট করে। এবং এই যা যা কিছু আকৃষ্ট করছে আমাদেরকে, এই প্রত্যেকটা আকর্ষণের পেছনেই সেই রুলিং ক্লাসের তৈরি করা যে ধারণা, যে ধারণায় আমরা বড় হয়েছি, যে শিক্ষাটা আমরা আমাদের কালচার বা স্কুল সমস্ত কিছুতে পেয়েছি, আহ, সেইভাবেই তৈরি হয়েছি বলেই আমরা সেগুলোর প্রতি বেশি আকৃষ্ট হই। Now this, it is said, is human nature and you cannot change human nature. তাহলে কি হচ্ছে, যে তাহলে সবাই কি বলবে, যে এটা তো হিউম্যান নেচার, মানুষের এটা স্বভাব, আহ, সে আহ, এই ধরনের যে পার্সোনালিটি যারা যারা খুব অ্যাট্রাক্টিভ, তাদের প্রতি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। তাহলে এখানে তো কিছু করার নেই। এই যে বলা হলো কিছু করার নেই, কারণ এটা মানুষের স্বভাব, সেটা করবে। এই যে ধারণাটা, এই ধারণাটার মধ্যেও কিন্তু একটা চালাকি আছে। কারণ আমি ধরেই নিচ্ছি যেটা হিউম্যান নেচার, কিন্তু আমি ভাবার চেষ্টা করছি না যে এটা আদৌ হিউম্যান নেচার নয়। এটা আসলে ছোটবেলা থেকে
যে একটা একটা তৈরি করা একটা ধারণার প্রতি যে চিরকাল যে বিশ্বাসী থাকার একটা প্রবণতা, সেই প্রবণতা থেকেই আমরা এরকম করে ভাবি। চাইলেই তার অল্টারনেটিভ কিছু ভাবা যেতে পারে, কিন্তু আমরা এটাকে ন্যাচারাল বলে আগে থেকেই ধরে নিই। এটা হিউম্যান নেচার, কিন্তু আদৌ এটা হিউম্যান নেচার কিনা সেটাকে আমরা কখনো কোয়েশ্চেন করি না। বুঝা গেল? যেমন অনেক ক্ষেত্রে আমরা বলি যে 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 মেয়েরা এই ধরনের কাজ করতে অভ্যস্ত, এটাই এটা তাদের নেচার। কিন্তু আদৌ এটা নেচার না, তারা আসলে এই ধরনের একটি সংস্কৃতির মধ্যে বড় হয়েছে বলেই তারা মানে মেয়েরা বা পুরুষেরা প্রত্যেকে এরকম করে ভাবে আর কি। তো সেই জায়গাটাও কোয়েশ্চেন করা দরকার আছে। তো সেই জায়গায় এবার আসবেন আর কি। Now it is said it is human nature and you cannot change human nature. On the other hand, it is maintained that human nature is the easiest thing in the world to change if you catch it young enough. হ্যাঁ, তাহলে এই যে হিউম্যান নেচার যেটাকে আমরা বলছি, এটাকে কিন্তু চেঞ্জ করা যায় ইফ ইউ ক্যাচ ইট ইয়াং এনাফ। মানে খুব ছোটবেলা থেকেই যদি মানুষকে ট্রেন করা হয়, সঠিক শিক্ষাটা দেয়া হয়, তাদেরকে চিন্তা করার যে অভ্যেস, সেই অভ্যেসটা যদি তৈরি করানো হয়। And that the idolatry of the slave class and the ignorance of the master class are themselves entirely artificial products of education. এই যে আমাদের যে চিরকাল এই যে আইডোলেট্রি যেটা আমাদের মধ্যে রয়েছে। সুমিত ওটা ইগনোরেন্স আছে নাকি অ্যারোগ্যান্স আছে গো? আমার ও এখানে সরি, অ্যারোগ্যান্স লেখা সরি, আছে। অ্যারোগেন্স, আমি ভুল পড়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। The idolatry of the slave class and arrogance of the master class. তাহলে এইটা যে আমরা ধরেই নিই, যারা মাস্টার ক্লাস তাদের মধ্যে অ্যারোগেন্স থাকবে, আর যারা স্লেভ ক্লাস তারা সবসময় যে মানে একটা স্লেভিশ অ্যাটিটিউড তাদের থাকবে, যে সবটা ওয়ার্শিপিং অ্যাটিটিউড থাকবে, যেটা এটা ওদের মধ্যে রয়েছে। যার ফলে এটা হচ্ছে বাই নেচারই তারা এরকম। হুম, তা এই যে ধারণাটা আমাদের মধ্যে যেটা রয়েছে, কিন্তু যেটা যেটা বলছেন, যেটা হচ্ছে এন্টায়ারলি আর্টিফিশিয়াল প্রোডাক্টস অফ এডুকেশন, হ্যাঁ, and of a propaganda that plays upon our infants long before they have left their cradles. তাহলে এটা এক ধরনের প্রোপাগান্ডা, যেটা কি হচ্ছে যে একেবারে শৈশব অবস্থা থেকে, এমনকি বলা যায় যে মানে জন্মেরও আগে থেকে মানে তাদের মধ্যে এই প্রভাবটা পড়তে শুরু করে। বোঝা গেল? যে সবকিছুকে মেনে নেওয়া, হ্যাঁ, কোনো কিছুকে কোয়েশ্চেন না করা, হ্যাঁ, আহ, এই যে প্রবণতাটা যেটা আমরা শিশুদের মধ্যে তৈরি করি, হুম, তারা যখন এই কোয়েশ্চেন করে আমরা খুব রেগে যাই। দেখা যায় একটা শিশুকে যখন আমরা পড়াই, তখন দেখা যায় সে নানা রকম প্রশ্ন করে, এবং তখন আমরা ভাবি যে ও আসলে অবাধ্য। হুম, কিন্তু আমরা সেটাকে পজিটিভলি কখনো নিই না, এবং দেখা যায় তাকে সবসময় যে সাপ্রেস করে দিই, তাকে ডিসকারেজ করি। হ্যাঁ, এবং তাকে আমরা বোঝাতে চাই যে যা লেখা আছে তাই লেখো, বা যা বললাম ওটাই লেখো। হুম, সে হয়তো একটা অল্টারনেটিভ কিছু লিখলো, হয়তো সেটা অতটা ঠিক হলো না, কিন্তু আমরা তখন কি বলি যে এটা ঠিক হয়নি, একদম আমি যেটা বলেছি তুমি সেটাই লিখবে, নইলে তুমি নম্বর পাবে না। হুম, কিন্তু হতে পারে যে ও যেটা লিখেছে সেটা লিখলে হয়তো অতটা নম্বর সে পাবে না, তো তাহলেও সেটার মধ্যে তার নিজস্ব একটা চিন্তা আছে। কিন্তু এই যে যে কারোর একটা নিজস্ব চিন্তা থাকতে পারে, এটাকে কোনোভাবেই আমরা রিওয়ার্ড করি না। এবং এডুকেশনাল সিস্টেমের সবচেয়ে বড় হার্মফুল সাইড হচ্ছে এটাই, যে আমরা কারোরই যে নিজস্ব যে চিন্তা, নিজস্ব যে প্রচেষ্টা, সেটাকে আমরা কোনোভাবেই রিওয়ার্ড করি না। সবাইকে একটা নির্দিষ্ট তৈরি করা একটা স্ট্রাকচারের মধ্যে বাঁধতে শুরু করি, এবং আমরা এক্সপেক্ট করি যে সবাই এরকমই লিখবে। এবং যে তুমি কেন এরকম লিখলে না, আহ, এই যে যার ফলে আমরা তাকে কি করি, যে ধরে নিই যে সে অতটা অ্যাটেন্টিভ নয়, বা সে অতটা সিনসিয়ার নয়। এখানে হচ্ছে যে খুব বড় একটা সমস্যা আর কি এডুকেশনাল সিস্টেম। যার ফলে বলছে যে একেবারে ইট প্লেজ আপন আওয়ার ইনফ্যান্টস লং বিফোর দে হ্যাভ লেফট দেয়ার ক্রেডলস অ্যান্ড অপোজিট মেন্টালিটি কুড ইট ইজ আর্গুড টু বি প্রডিউসড বাই এ কন্ট্রারি এডুকেশন। তো তিনি কন্ট্রারি এডুকেশনের কথা বলছেন। সে কন্ট্রারি এডুকেশন অর্থাৎ মানে কাউন্টার এডুকেশন, বা যে বলা যেতে পারে, যেটাকে আমরা বলতে পারি যে যে একটা কাউন্টার প্রোপাগান্ডা, ঠিক যেটা ঠিক মানে সবসময় যে উল্টো শিক্ষা তা নয়, যেটা আমাকে শেখানো হচ্ছে যে সেটাকে কোয়েশ্চেন করা, বা সেটাকে ক্রিটিক্যালি দেখা, বা সেটার অল্টারনেটিভ কিছু ভাবার, যে
প্রচেষ্টাটা সেটা তৈরি করা। এবং সে কাউন্টার এডুকেশন বা কাউন্টার প্রোপাগান্ডার কথা তিনি বলছেন, দ্যাট অ্যাটেম্পটস টু যে ডিসম্যান্টল দ্য ডমিনেন্ট পলিটিক্যাল যে যে স্ট্রাকচার, বা যেটাকে আমরা বলে থাকি হেজিমনিক পাওয়ার, বুঝা গেল, বা কাউন্টার হেজিমনি, যেটা মানে মার্কসিস্ট যে টার্মিনোলজিতে বলা যেতে পারে আর কি। কিন্তু তো এখানে কোনো থিওরিটিক্যাল জার্গন ব্যবহার করছেন না, যেহেতু তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। তারপরে তিনি তার মতন সহজ ভাষায় যেটা সবাই বুঝবে সেভাবে তিনি বলছেন আর কি। হ্যাঁ, তবে তিনি কন্ট্রারি এডুকেশনের কথা বলছেন, কন্ট্রারি এডুকেশন অ্যান্ড প্রোপাগান্ডা। ঠিক আছে, মানে সবসময়ই যে মানে আমরা অনেক সময় মনে করি যে শিশু তো, ও তো বাচ্চা, ওকে অত বোঝানোর কি আছে, ও যা আছে তাই ও মুখস্থ করবে, লিখবে। কিন্তু এখানে সবচেয়ে বড় ভুলটা হয় শিক্ষার আর কি, যে সে যতই ছোট হোক, সে যখনই যা কিছু পড়বে তাকে সবসময় বোঝাতে হবে যে যে আহ, যে তুমি যা কিছু বুঝছো, যা কিছু জানছো, তার মধ্যে কিন্তু একটা সমস্যা আছে, মানে একটা কমপ্লেক্সিটি আছে। মানে যে তুমি যেটাই বুঝছো, যেটুকু বুঝছো সেটাই কিন্তু সবকিছু না। যার ফলে সবসময়ই কিন্তু একটা কোয়েশ্চেন করার জায়গা আছে, বা সবসময়ই তুমি যেটা শিখছো সেই শেখাটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আরো অনেক জায়গা রয়েছে যেগুলো কিন্তু এখানে নেই বা বলা হলো না। হুম, তা তখনই একটি শিশুর মনে হবে যে তার মানে যা কিছু শেখানো হয় সেটা কিন্তু কমপ্লিট নয়, তার মধ্যে কোথাও কোথাও যে ফ্যালাসি আছে, এবং চাইলেই সেটাকে কোয়েশ্চেন করা যেতে পারে। এই যে আহ, এই অভ্যেসটা একটি শিশুর মধ্যে যখন তৈরি হবে, তখনই সে কিন্তু প্রকৃত শিক্ষিত হবে। কিন্তু সেই চেষ্টাটাকে আমরা সবসময় ডিসকারেজ করি, কারণ আমাদের মনে হয় যে এরকম করে একটি বাচ্চাকে পড়ালে তাহলে মুশকিলটা হবে যে যে ও হয়তো পড়বে না, কিংবা ও হয়তো আহ, পড়াশোনার প্রতি ওর একটা ডিসরেসপেক্ট তৈরি হবে, কিংবা হতে পারে যে ওর হয়তো রেজাল্ট খারাপ হয়ে যাবে, কিংবা বেশি পাকা হয়ে যাবে। এটা আমাদের খুব ভয়, যে সবচেয়ে বড় আমাদের ভয় হচ্ছে যে আমার বাচ্চা খুব পাকা হয়ে যাবে। হুম? যার ফলে আমরা কাউকেই বেশি পাকতে দেবো না, এটা আমাদের একটা খুব বড় সমস্যা আর কি। আমাদের সবসময় একটা ভয় হয়, কারণ সে আমাকে আর মানবে না, সে আমাকে ওবে করবে না। কারণ আমরা সবসময় চাই যে প্রত্যেকটা মানুষ আমার চারপাশে আমাকে সবসময় ওবে করুক। তাই এই যে প্রবণতাটা যে রুলিং ক্লাসের মধ্যে শুধু নেই, এটা সব কিছুর মধ্যেই রয়েছে, আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। যার ফলে এখানে এই যে কন্ট্রারি যে এডুকেশন, সেটাকে কোনোভাবেই কিন্তু এনকারেজ করা হয় না, যেটা এখানে বলছেন, ইউ ক্যান টার্ন দ্য পয়েন্ট ওভার ইন ইউর মাইন্ড ফর ইউর সেলফ, ডু নট লেট মি প্রেজুডাইস ইউ ওয়ান ওয়ে অর দি আদার। এবার কন্ট্রারি এডুকেশনটা কি হতে পারে, এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে হি ইজ মেইনটেনিং এ কাইন্ড অফ রিজার্ভেশন। কন্ট্রারি এডুকেশন কি হতে পারে, তিনি বলছেন যে এই কোয়েশ্চেনটা যে আপনারা আমাকে করবেন না, কারণ এই বিষয়ে আমি কিছু বলবো না। হুম, যে সেটা নিজেরা ভাবুন। যে এই কথাটা খুব ইঙ্গিতধর্মী, যে হতে পারে যে তিনি যেহেতু একটি রেডিও লেকচার দিচ্ছেন, যার ফলে সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, যে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে তার এই লেকচারটা সেন্সর করা হতে পারে, যে কারণ তিনি এমন কিছু বলছেন যেগুলো রুলিং ক্লাসের ইন্টারেস্টের এগেনস্টে যেতে পারে, এবং সেটা মনে হলে তখন কি হবে, সেটাকে সেন্সর করে দেওয়া হবে। সে কারণে তিনি কিন্তু কনক্লুশনের জায়গায় যাচ্ছেন না। The practical question at the bottom of it all is how the income of the whole country can be best be distributed from day to day. If the earth is cultivated agriculturally in vast farms with motor plows and chemical fertilizers, and industrially in huge electrified factories full of machinery that a girl can handle, the product may be so great that an equal distribution of it would provide enough to give the unskilled laborers as much as the managers and men of the scientific staff. তো যাই হোক, তিনি এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেসের কথা বলছেন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা বলছেন, যার ফলে কি হচ্ছে যে যেহেতু এখন ম্যানুয়াল লেবার অতটা প্রয়োজন হয় না, এনিথিং ক্যান বি প্রডিউসড বাই যে হাইটেক যে যে মেশিনস, যার ফলে কি হচ্ছে যে যে কেউ সেই মেশিনারিগুলো হ্যান্ডেল করতে পারে।
তাই বলছে দ্য প্রোডাক্ট মে বি সো গ্রেট, যার ফলে প্রোডাকশন একটা হিউজ প্রোডাকশন হবে। তাহলে হিউজ প্রোডাকশন যদি হয় তাহলে তো অভাব থাকার কথা নয়। যে দ্য প্রোডাক্ট মে বি সো গ্রেট দ্যাট অ্যান ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইট উড প্রোভাইড এনাফ, যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় সেই প্রোডাক্টের, to give the unskilled laborers as much as the managers and men of the scientific staff। তাহলে যারা আনস্কিল্ড লেবার্স এবং মাস্টার্স, সবাইকে যদি সেটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হয় তাহলে তো কোনো সমস্যা থাকে না। কিন্তু তাই কি হয়? তাহলে আমরা তো এখন দেখছি যে যে সায়েন্টিফিক বা টেকনোলজিক্যাল প্রোগ্রেসের ফলে কি হচ্ছে, যে একটা ফ্যাক্টরিতে হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাকশন হচ্ছে। তাহলে এত প্রোডাকশন হচ্ছে কিন্তু তা সত্ত্বেও কেন যে অভাব থাকছে? এটার পেছনে মূল কারণ হচ্ছে যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে না। যার ফলে দেখা যাচ্ছে যে এই যে এত গাড়ি প্রোডাকশন হচ্ছে, তাহলে তো সবারই একটা করে গাড়ি থাকা উচিত, কিন্তু সেটা হচ্ছে না কেন? তার কারণ দেখা যাচ্ছে যার গাড়ি আছে সেই আবার গাড়ি কিনছে, বা সে দেখা যাচ্ছে আরো বেশি বেটার কিছু কিনছে, বা যেটা আছে সেটাকে ফেলে দিয়ে সে আবার আরেকটি কিনছে। যার ফলে যে যারা যারা প্রিভিলেজ ক্লাস তারাই কিন্তু সেই হিউজ যে প্রোডাকশন যেটা তার কনজিউমার হচ্ছে, যার ফলে সবাই কিন্তু সেটা হতে পারছে না, যার ফলে সেই ইকুয়াল ডিস্ট্রিবিউশন কিন্তু হচ্ছে না। বুঝা গেল? এবার দেখা যাচ্ছে যার যার বাড়ি আছে সে আরো দু তিনটে বাড়ি করছে, কিংবা যার জমি আছে সে আরো বেশি জমি কিনছে, যার ফলে সে দেখা যাচ্ছে যে huge production that is actually serving a যে particular class of people। সেজন্য এখানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ বা ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ যে দ্য প্রোডাকশন সেটার কথা তিনি এখানে বলছেন। বাট ডু নট ফরগেট হোয়েন ইউ হিয়ার tales of modern machinery enabling one girl to produce as much as 1,000 men could produce in the reign of good Queen Anne। কুইন অ্যান, তিনি ব্রিটেনের কুইন ছিলেন, সেটা হচ্ছে যে কোন সময় হচ্ছে ওই 1700, মানে ওই মানে 18th সেঞ্চুরি, একদম আর্লি 18th সেঞ্চুরি আর কি, সময়টা 1710-এর দিকে। কুইন অ্যান, কুইন অ্যানের সময় যা হতো তার থেকে অনেক বেশি প্রোডাকশন হচ্ছে, যে গার্ল ক্যান প্রডিউস অ্যাজ মাচ অ্যাজ 1,000 মেন কুড প্রডিউস। তাই সেজন্য বলছি that this is marvelous increase includes things like needles and steel pins and matches which we can neither eat nor drink nor wear। এবং দেখা যাচ্ছে যে এই যে হিউজ প্রোডাকশন যেগুলো হচ্ছে সেগুলো সবই কিন্তু যে এসেনশিয়াল যে থিংস তা কিন্তু নয়। বেশিরভাগ ক্ষেত্রে অনেক কিছু প্রডিউস হচ্ছে যেগুলো লাক্সারি আইটেমস, মানে সেগুলো না হলেও হতো। So very young children will eat needles and matches eagerly, but the diet is not a nourishing one। তিনি একটু হিউমারাসলি বলছেন আর কি, যে নিডলস, হিউজ প্রোডাকশন অফ নিডলস, হয়তো পিনস এগুলো হতো, তো সেগুলো তো মানুষের কোনো কাজ, সাধারণ মানুষের কোনো কাজে লাগবে না, বা সেগুলো খাদ্য হিসেবে ব্যবহার হবে না। বাচ্চারা অনেক সময় খেয়ে থাকে, কিন্তু তাতে তো খুব একটা নারিশমেন্ট হবে না। And though we can now cultivate the sky as well as the earth by drawing nitrogen from it to increase and improve the quality of our grass and consequently of our cattle and milk and butter and eggs, nature may have tricks up her sleeve to check us if the chemists exploit her too greedily। তাহলে কি হচ্ছে যে এই যে হিউজ প্রোডাকশনের কথা তিনি বলছেন, কিন্তু একই সঙ্গে কি হচ্ছে যে নেচার মে হ্যাভ ট্রিক্স আপ হার স্লিভ টু চেক আস ইফ দ্য কেমিস্ট এক্সপ্লয়েট হার টু গ্রিডিলি। তাহলে কি হচ্ছে, নেচার কি হচ্ছে যে তার নেচারকে যখন আমরা এক্সপ্লয়েট করছি তখন নেচারও কিন্তু যে সে রিভেঞ্জ নিচ্ছে, যেটা আমরা সবসময় দেখে থাকি, যে নেচারকে যত বেশি আমরা এক্সপ্লয়েট করবো, যেটা সায়েন্স এজ অফ এনলাইটেনমেন্ট আমাদের শিখিয়েছে, যে নেচারকে এক্সপ্লয়েট করা, নেচারকে কন্ট্রোল করা, কিন্তু ফাইনালি আমরা দেখছি যে সেটা খুব একটা বেশি সুবিধাজনক হচ্ছে না। কারণ নেচার ঠিক একই রকম ভাবে কিন্তু রিটালিয়েট করে।
And now to sum up, wipe out from your dreams of freedom the hope of being able to do as you please all the time. তাহলে এবার তিনি যখন সাম আপ করছেন বা কনক্লুশনে আসছেন, তাহলে তিনি প্রথমেই এটা একেবারে পুরোপুরিভাবে রিজেক্ট করে দিচ্ছেন যে যে ফ্রিডমের যে কনসেপ্টটা, যে দ্য হোপ অফ বিং এবল টু ডু অ্যাজ ইউ প্লিজ অল দ্য টাইম, সেটাকে আমাদের প্রথমেই রিজেক্ট করতে হবে, কারণ এটা ড্রিম ছাড়া আর কিছুই নয়। ফর অ্যাট লিস্ট 12 hours of our of your day, nature orders you to do certain things and will kill you if you don't do them. This leaves 12 hours for working, and here again nature will kill you unless you either earn your living or get somebody else to earn it for you. If you live in a civilized country, your freedom is restricted by the laws of the land, enforced by the police, who oblige you to do this and not to do that, and to pay rates and taxes. এগুলো তিনি সামাপি করছেন, মানে এগুলো যেহেতু আগেই আলোচনা হয়ে গেছে। If you do not obey these laws, the courts will imprison you, and if you go too far, kill you. If the laws are reasonable and are impartially administered, you have no reason to complain, because they increase your freedom by protecting you against assault, highway robbery, and disorder generally. তাহলে কি হলো, যে শেষ লাইনটা তিনি কি বলছেন, যে ইফ দ্য লজ আর রিজনেবল অ্যান্ড আর ইম্পার্শিয়ালি অ্যাডমিনিস্টার্ড, যে যদি তুমি দেখো যে the laws and the regulations, they are they are imparted reasonably, and administered impartially, যে না, যে দেশে যে আইন আছে সেটা সবাইকে ইম্পার্শিয়ালি দেখে বা সেটা খুব রিজনেবল, এরকম যদি তোমার মনে হয়, তাহলে তোমার কোনো কমপ্লেন করার কোনো জায়গা থাকে না, কারণ থাকে না, যে ইউ হ্যাভ নো রিজন টু কমপ্লেন বিকজ দে ইনক্রিজ ইউর ফ্রিডম। যেটা হচ্ছে যে তারা কিভাবে যে সেটাকে যে সবার সামনে রিপ্রেজেন্ট করে কিভাবে, যে দে আর ইনক্রিজিং ইউর ফ্রিডম বাই প্রোটেক্টিং ইউ এগেনস্ট অ্যাসল্ট, হাইওয়ে রবারি অ্যান্ড ডিসঅর্ডার জেনারেলি। যে তোমাকে সে প্রোটেকশন দিচ্ছে যে বিভিন্ন ধরনের যে ডেঞ্জার্স থেকে, and thereby they are securing your freedom, and therefore you have no reason to complain. বুঝা গেল? তা আজকে এইটুকু থাক, এরপরের আলোচনা যেহেতু এসেটা অনেকটাই বড়, এটা একটু সময় লাগছে, আরেকটি ক্লাস লাগবে এটা শেষ করতে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক। আচ্ছা, আবার কি নেক্সট শনিবারে হবে দাদা?